জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। মহামান্য মান্যবর শ্রী সুকৃতিরঞ্জন বিশ্বাস মহাশয়ের আপনার কাছে আমার 4টি প্রশ্ন এই নাগরিকত্ব বিষয় নিয়ে। 1 নম্বর, রোহিঙ্গা টুকাকারে কাদের বলে? 2 নম্বর, এসআইএ মানে কি, একটু বিস্তারিত বলবেন। 3 নম্বর, কা 19 আইনের একটু আলোকপাত করবেন। 4 নম্বর, 14 ধারায় বিস্তারিত আলোকপাত করবেন। এবং 11টি নথির মধ্যে আমাদের কোনটা গ্রহণযোগ্য হবে, কোনটা আমরা নথি জমা দিলে আমরা নাগরিকত্ব পাবো, এই বিষয়টা জানার বিষয়। দয়া করে কেউ উপরে যাবেন না, আমাদের মূল বক্তা এখন আলোচনা রাখবে। দয়া করে কেউ উপরে যাবেন না। আসল কথাগুলো শোনার জন্য নমস্কার। আমি গত দিন 15 ধরে শরীরটা বেশি ভালো, মাঝে দিল্লি গেছিলাম, তো বাড়িতে বউ তো যেতে দেবে না, শরীর খারাপ। বললো ঠিক আছে, যদি যাও তাহলে আমিও যাবো, এইভাবে ছাড়বো। ঠিকই আছে, করলে কি হবে, সব পারবে। শেষ পর্যন্ত বউ সাথে গেল, গিয়ে যা লাভ হলো, আমি গেলে তো এরকম একটা ঝোলা নিয়ে চলে যেতাম। এত বড় এক ব্যাগ নিয়ে 6-7 দিন আমার ওই ট্রেনে বেড়াতে এসে পরশু দিন আবার সমস্যাগুলো ছিল, তো টেস্ট করে আগে ডাক্তার দেখালাম। এখন যে প্রশ্নগুলো করেছে বেশ লম্বা হবে কথা বলতে গেলে, শুনতেও হবে। আমাদের মুশকিল হলো, আমরা তো যত সমস্যা হোক, যা কিছু হোক, আমরা এসে বসি আর নিজেদের একটা পরিকল্পনা থাকে, সেই মতো উঠে আবার দৌড় দিই। এখন এই যে সমস্যার মধ্যে আমরা পড়েছি, এটা একটু জানা বোঝা দরকার। এইটা এলাম গেলাম বললে এইটা কিন্তু সমস্যা মিলবে না। আপনি মুসলমানদের দেখে অন্তত একটা জিনিস একটু আপনারা শিখবেন। তাদের যখন মিটিং হয় না, আমরাও যাই সেসব মিটিংয়ে, আমাদের ডাকে। মিটিং করতে করতে মাঠ ভর্তি লোক, ওদের নামাজের সময় হলো, আজান হলো, ওরা বলে দিল যে আপনারা নামাজ পড়ে আসুন। আসার পরে দেখবেন তার আগে 3 ঘন্টা হয়ে গেছে মিটিং, দেখবেন যে যেখানে ছিল সেইখানে এসে বসে গেছে, একটা লোক কমবে না। এই গুণটা তাদের আছে। আর মিটিং শেষে যদি যারা মিটিং করেছেন তারা যদি বলে আমাদের মিটিং করতে কিছু খরচ হয়েছে, আপনারা কিছু দিয়ে যাবেন, 5000 লোক আসলে 5000 লোকে 10 টাকা করে দিতে হলো, দিয়ে যায়। তাতে আর 2 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়, তবুও 10 টাকা করে না দিয়ে, মানে আমি বলছি মিনিমাম 10 টাকা দেয়, না দিয়ে তারা যায় না। ফলে এইসবগুলো অনেক কথাই আপনারা বললেন মতুয়া ধর্মের, এসবগুলো একটু দরকার। আমি মতুয়া ধর্ম নিয়ে কিছু বলবো না, আসলে আগে অনেক কথা হয়ে গেছে। শুধু একটা কথা বলি, বাসুদেবের কথা হচ্ছে, আপনি বাসুদেব বলেছেন, তো মহাদেব বলছেন গুরুচাঁদের সাথে তুলনা করে, তাই না? কিন্তু হরিচাঁদ তো বলেছেন যে ব্রাহ্মণ রচিত যত অভিনব গ্রন্থ, ব্রাহ্মণ প্রধান মার্কা বিজ্ঞাপন যন্ত্র। তার মানে ওর কোনোটাই শাস্ত্র নয়,
ওই শাস্ত্রে যাদের দেব দেবতা বলা হয়েছে ওগুলো সব বোকা বানাবার জন্য। এটা তো বলেছেন যা বলেন। তাহলে আমরা আর ওই শাস্ত্রের মহাদেব, ওই শাস্ত্রের বাসুদেব, তার সাথে আর আমাদের যারা আরাধ্য শ্রদ্ধেয় তাদের আর তুলনা করতে কেন যাই? কি ঠিক কিনা? আমরা ঐশ্বন্য কোন বলে আমরা কার সাথে তুলনা করি? আমরা তুলনা করি গৌরঙ্গর সাথে, তাই তো? এসব তো নাকচ করে দিয়েছেন হুজা। আর আপনারা তো জানেন বৈষ্ণবরা যেতেন ওড়াকান্দি পরিচাপ ঝোলাঝুলি নিয়ে ফেলে দিত। তারা হচ্ছে চৈতন্যর ভক্ত। তা আমরা আবার তার সাথে এইভাবে তুলনা করে, মানে আমি বলছি এই স্ববিরোধিতা গুলো একটু বোঝা দরকার। বলছে বেদ বিধি নাহি মানি না মানি ব্রাহ্মণ, বুঝেছেন? আমরা কিছু কিছু ব্রাহ্মণের কথা এখন বলছি, রাখবো না আমাদের অনুষ্ঠানে, কিন্তু বেদ বিধি মানবো না। দেখুন কথায় কথায় বেদ বিধি নানা কথা আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। ফলে এইসব সমস্যাগুলো আছে, এইসব সমস্যাগুলো আছে বলেই গুরুচাঁদের যে শিক্ষা, যুগান্তকারী শিক্ষা, দর্শনের কথা বলছি, যে যুগান্তকারী দর্শন, তার যে ফলাফল হওয়া উচিত ছিল অনেকটা হয়েছে, কিন্তু বেশিটাই হয়নি। অনেকটা হয়েছে কিন্তু বেশিটাই হয়নি। যে কারণে আমাদের আজকে এইসব বিষয় নিয়ে আলোচনা করার প্রয়োজন হচ্ছে। দেখুন, আমি আপনাদের একটা কথা বলি, কথার উপর মাথায় রাখবেন। সেটা হলো সমস্যাগুলো নিরন্তর পরিবর্তন হচ্ছে, নিরন্তর সমস্যা পরিবর্তন হচ্ছে। তাহলে সমাধান আজকে যেটা বলে দেব, সমস্যাটা যদি পাল্টে যায় এই সমাধান কাজ হবে? আপনারা প্রত্যেকে আইন টাইন ওইসব ভুলে যান, ভুলে গিয়ে আপনারা নিজেকে পাড়ার একজন বিশিষ্ট লোক হিসেবে পাবেন। যে আমি পাড়ার একটা সমস্যা হলো তো মীমাংসা করতে যাই, সালিশি করতে যাই, পরিবারের হোক, পাড়ার হোক, বংশের হোক, তখন তো আমার বুদ্ধি খরচ করতে হয় নাকি? কি লাগে না? বুদ্ধি খরচ করা লাগে না? আইনটাকেও সুপ্রীতি বিশ্বাস কি বলল, কবিবর অসীম সরকার কি বলল, আর ঠাকুর মশাই কি নাম, শান্তনু ঠাকুর কি বলল, অথবা অমিত শাহ কি বললেন, এইরকম ভাবে ভাবলে কি হবে যে এত বড় বড় মানুষ বলছেন আমি ওর কি বুঝি, এরকম অনেক সময় নিজের মনে হয়। কিন্তু নিজে যদি ভাবেন যে প্রত্যেকটা জিনিস তো যুক্তির সাথে, তথ্যের সাথে তৈরি হয়, ফলে আমি আমার যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে কেন বুঝবো না, এইটা যদি ভাবেন এই আইনটা আপনি বুঝে যাবেন। কারোর কথা শুনতে হবে, আপনি নিজে বুঝে যাবেন যে এটাতে এইটা হলে কি হতে পারে, এই সমস্যা হলে কি তার মীমাংসা হতে পারে, এইটা এটা বলছে আমি কি অবস্থায় আছি, আমি কি সমস্যার মধ্যে আছি, এটা সবাই বুঝে যাবে। কিন্তু এই বড় বড় ব্যাপার ভাবতে গিয়ে আপনারা এটা মাথা গলাচ্ছেন না, মাথায় নিচ্ছেন না, সেই জন্যে জটিল লাগে। দেখুন, একটা কথা, আজকের এই আলোচনার কিন্তু দুটো দিক আছে। আমাকে মানে আমার বলতে গেলে দুটো দিক নিয়ে আলোচনা করা দরকার। একটা হচ্ছে তার আইনি দিক, আইনটা কি আছে, আর একটা হচ্ছে তার সমাধান কি। এই হচ্ছে দুটো বিষয়। একটা একটা বিষয় বলে বিষয় নিয়ে আমরা একটু কথা বলি। আসলে সমাধানের কথা আমি আর বলতে চাই না, কারণ সমাধানের কথা বলতে গেলে যা লাগে তা তো আপনারা করবেন না। তাতে তো আন্দোলন করার লাগে, তাতে একটু রাস্তায় নামার লাগে, আপনারা তো করবেন না। তা ও আলোচনা করে লাভটা কি?
আপনারা এখানে আজকে গৌতম ব্রহ্মর ডাকে এসেছেন। গৌতম ব্রহ্ম আরো অনেক সময় আপনাদের ডেকেছেন, আমি জানি। গৌতম ব্রহ্ম আমাকে বলে দিচ্ছেন যে দাদা যান, আমার 50টা 100টা লোক যাবে। হয়তো বলেছেন শিয়ালদায় গিয়ে দেখা করে নেবেন, আমরা একসাথে যাব। গৌতম ব্রহ্ম আধা ঘন্টা পরে যখন সবাই ঢুকছেন, মুখ কাচুমাচু করে ঢুকছেন। 5 জন লোক এসেছে এবং তিনি যেহেতু কথা দিয়েছেন, সে মাথা নিচু করে মিটিং এ গিয়ে ঢুকছে। কি আমি কথাটা খারাপ বললাম? এইটাই হচ্ছে যে জায়গায় দরকার। দেখুন, সময়ের কাজ সময়ে দরকার। আমাদের 3 জন গোসাই বসে আছেন, এখন ক্লাস হবে ভর্তি করে দিলে ডাক্তার হতে পারবেন? পারবেন? হবে না। ডাক্তার মানে মন থেকে করতে 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 ডাক্তার হতে পারবেন? হবে না। তো সময়ের কাজটা সময়ে করা দরকার। আপনারা মহোৎসব হলে একটা দলে 20 জন 30 জন 40 50 জন যাবেন, ঠাকুর বাড়িতেও যাবেন। ঠাকুর বাড়িতে কি হয় আলটিমেটলি দেখছেন তো। সারা বছর ধরে কিছু পয়সা জমান, ওইগুলো নষ্ট হয়, ক্লান্ত হয়ে ফেরেন, বাড়িতে এসে নানা ঝামেলা হয়, আর বউর সাথে ঝগড়া হয়। এই তো হচ্ছে, কাজের কাজ তো কিছু হচ্ছে না। কারণ সেখানে গিয়ে আপনাদের কোনো দিক দর্শন তো দিতে পারে না, দিক নির্দেশনা তো দিতে পারে না। মানুষ তো যায় এইসব জায়গায় একটা কিছু শিখে আসবেন বলে, সেখান থেকে তো সেসব কিছু নাই। ফলে আজকে এরকম একটা অবস্থার মধ্যে আমরা পড়ে যাচ্ছি। দেখুন, একটা জিনিস আইনের ব্যাপারটাকে একটু শুনে নিন। আমাদের ভারতবর্ষের যে আইন আছে একেবারে সহজ, এর মধ্যে কঠিন কিচ্ছু নেই। শুধু নিজে একবার এখানে বসে বসে বুঝে নিন। আমাদের দেশের আইন হলো, বা আমাদের দেশের মানুষ যারা আছেন, ভারতবর্ষের কথা বলছি, তাদের 2 অংশের মানুষ আছেন। 2টো অংশে ভাগ করতে হবে। একটা হচ্ছে যারা এই মাটিতে জন্মগ্রহণ করেছে, ভারতের মাটিতে যারা জন্মগ্রহণ করেছে। আর এক অংশের মানুষ যারা জন্মগ্রহণ বাইরে, ভারতের বাইরে। এই মুহূর্তে ওই অবিভক্ত ভারতের একটু ভুলে যেতে হবে। কারণ 3টেই হচ্ছে এখন স্বাধীন সার্বভৌম দেশ, 3টেরই আলাদা সংবিধান, আলাদা আইন। আমাদের এখন যা কিছু বলতে হবে ওগুলো আমরা অন্য যুক্তিতে ব্যবহার করি। আমি কালকে পরশুদিন একটা চিঠি পাঠিয়েছি, সেখানেও আমি ওই যুক্তিগুলো লিখেছি আমরা 6.6। কিন্তু আমার হিসেব করতে হবে 3টে স্বাধীন সার্বভৌম দেশ, আলাদা আইন, আলাদা সংবিধান। আমি ভারতে বাস করি, ভারতের আইন কানুনই হচ্ছে আমার ক্ষেত্রে প্রযোজ্য। এইটা বুঝে নিতে হবে। তাহলে আমরা এখানে যারা এই দেশে জন্মগ্রহণ করেছে তারা আছি, আর কিছু মানুষ এই যে এখনকার যে ভারত, তার বাইরে জন্মগ্রহণ করেছেন। পাকিস্তান হতে পারে, বাংলাদেশ হতে পারে, শ্রীলঙ্কা হতে পারে, পৃথিবীর যে কোনো দেশ, সেখানে জন্ম, সেখান থেকে ভারতে এসেছি, আছি তো। অন্য জায়গায় জন্ম, এখানে কিছু মানুষ তো এসেছি। এই 2 রকমের লোক আছে। তা ধরুন এখন জনগণনা হচ্ছে, যদি আন্দাজে একটু ধরে নিন যে 150 কোটি লোক হলো ভারতে, তা দেখবেন তার 148-49 কোটি লোক এই দেশের মাটিতে জন্মেছেন, আর 1 থেকে 2 কোটি মানুষ আমরা ভারতের বাইরে জন্মেছি, এখানে এসেছি। তাও যদি 2 কোটি লোক এসে থাকি পাকিস্তানের জন্মের পরে, মানে পূর্ব পাকিস্তান বা বাংলাদেশ জন্মের পরে, তারা অর্ধেকটা মরে গেছে। প্রথম দিকে যারা এসেছিলেন তাদের যা বয়স, মানে 1 কোটি মরে গেছে, আর 1 কোটি ওপার জন্মে এবারে এখনো বেঁচে পড়তে আছে। আর হয়তো তাদের পরিবারে আবার এই মাটিতে জন্মগ্রহণ করেছেন আরো 1-1.5 কোটি, তাই তো। তারা কিন্তু জন্মেছে এইখানে, উদ্বাস্তু পরিবারে জন্মেছেন। এখন এই উদ্বাস্তু পরিবারে যারা জন্মেছেন,
তারা কিন্তু ওই দলে পড়ে গেল। তাদের ব্যাপারটা হচ্ছে জন্মসূত্রে নাগরিকত্বের প্রশ্নে ওই দিকে চলে গেল। যতই আমার ছেলে হোক, আপনার ছেলে হোক, আপনার ক্ষেত্রে যে আইন, আপনার ছেলের ক্ষেত্রে, আমার ছেলের ক্ষেত্রে কিন্তু তা হবে না, কারণ সে এই মাটিতে জন্মগ্রহণ করেছে আর আমি ওই পারে জন্মগ্রহণ করে এদেশে এসেছি। তাহলে দুই রকমের লোক, এটা বোঝা গেল। এটা তো বুঝতে কিন্তু কষ্ট হওয়ার কথা নয়। এইবারে ভারতের বাইরে যারা জন্মগ্রহণ করেছেন তাদের নাগরিকত্ব পাওয়ার এক ধরনের আইন, আর এই মাটিতে যারা জন্মগ্রহণ করেছেন তাদের নাগরিকত্ব পাওয়ার অন্য ধরনের আইন। তা আমি আগে ওপার থেকে যারা এসেছি সেটা বলবো। খুব জটিল কিন্তু নয়, খুব সহজ। কয়টা কথা মনে থাকবে। ওই যে গোসাই গুরুচরিত লীলামৃত যেভাবে বক করে বলে যাচ্ছে, একটু আটকায় না, সেই সব মানুষের এই আইন বুঝতে 5 মিনিট লাগে। প্রত্যেকে অনেক কঠিন, অনেক সহজ এটা। আপনি ওই যেভাবে বলছেন, প্রায় সবাই বলছেন আপনারা, আর 21 এখানে বসে সবগুলোতেই মাথা নাড়ছেন, আর তার অর্ধেক বলেই যাচ্ছেন, মানে সবটাই জানেন। ফলে এই আইন বুঝতে অতখানি বুদ্ধিবিদ্যা লাগে না, অতখানি মাথায় মেধা শক্তি লাগে না, স্মৃতি শক্তি লাগে না। তা ওপার বাংলা থেকে যারা এসেছেন তাদের আইন বলছে, দেশের আইন বলছে তাদের নাগরিকত্ব পাওয়ার মাত্র একটা পথ আছে। একটা কি? সেটা এই দেশে এসে দরখাস্ত করে বা আবেদন করে নাগরিক হতে হবে। আবেদন করবেন, তার জন্য কিছু নিয়ম নীতি শর্ত আছে। সেই শর্তগুলো পূরণ করে সেই সব কাগজপত্র দিয়ে সেই ফর্মটা, আবেদনপত্র যেটা ফর্ম করা আছে, নতুন করে লিখতে হবে না হাতে, সেটা পূরণ করে দিয়ে জমা দেবেন। জমা দিলেই কিন্তু নাগরিক হয়ে গেলেন না। আপনার আবেদন যদি মঞ্জুর হয় তাহলে নাগরিক, না মঞ্জুরও হতে পারে। ব্যাংকে দরখাস্ত করলেন লোনের জন্য, মঞ্জুর হলে লোন পেলেন, না মঞ্জুর হলে হলো না। তাহলে এইবারে হিসেব করুন, ওপার বাংলায় জন্ম আর এদিকে চলে এসেছেন, এখানে যারা আছেন তার মধ্যে কয়জনে আবেদন করে নাগরিক হয়েছেন? হাত তোলেন তো, একটা হাত উঠছে না। তাহলে ভারতবর্ষের আইন অনুযায়ী আজকের দিন যে যাই বলুন, আপনি যদি জমি পেয়ে থাকেন, সেটেলমেন্ট পেয়ে থাকেন, গরু পেয়ে থাকেন, ঘরবাড়ি পেয়ে থাকেন, আপনি যদি এখানে এসে কোনোভাবে এদিক ওদিক করে ক্লাস 6-7-এ ভর্তি হয়ে বা যেভাবে হোক আস্তে আস্তে ভারত সরকারের বা রাজ্য সরকারের সরকারি চাকরি পেয়ে থাকেন, 35 বছর 40 বছর চাকরি পাওয়ার পরে রিটায়ার করেছেন, লাল রঙের পেনশন কার্ড আছে, সব আপনি দেখান, কোনোটাতেই আপনার আইন অনুযায়ী নাগরিকত্ব প্রমাণ হয় না। কথাটা বোঝা গেল? এটা কোনোটাতেই নাগরিকত্ব হবে না। বর্ডার স্লিপ এটা ওটা যাই দেখেন, কোনো কিছুতে হবে না। একটাই পথ, আবেদন করে নাগরিকত্ব পেয়েছেন কি পাননি, এই একটাই পথ। এইবারে এই জায়গাতে কিছু সুযোগ তৈরি হয়েছে নানা কারণে, নানা ঐতিহাসিক কারণের জন্য এই সুযোগটুকু হয়েছে। তার মধ্যে মতুয়াদের আন্দোলন, মুখ্যমুখ সব কিছু আছে। আমার কারণে হতে দরকার নেই, আইনটাকে দরকার। তাহলে এবারে কথা হলো, ওইভাবে যারা ওখান থেকে এসেছে তারা তো আইনত আর নাগরিকত্ব পাওয়ার জায়গা নেই, ফলে ওটা নিয়ে আর বেশি চিন্তা ভাবনা এক্ষুনি না করলেও চলবে। পরে বলবো, এই কার 19 যখন হবে তখন বলবো, বাকি যেটুকু আছে এটুকু বলবো। তাহলে এই দেশের মানুষ যারা এখানে জন্মেছে তাদের নাগরিকত্ব পাওয়ার ব্যাপারটা বুঝুন। এই যে আপনি যে নাগরিক নন, এটা কিন্তু ওই পার্লামেন্টে যারা গেছে তারা এইভাবে আইন করেছে বলে আপনার এই দুর্দশা হয়েছে। এটা এমনি এমনি হয়নি, আইন তো পার্লামেন্টে পাস হয়েছে। ওই যাদের আমরা দেখলে আগে ছিলাম ঢুকি, তারাই এই আইনগুলো করে এই সর্বনাশটা, এইভাবে আইন করে এই সর্বনাশটা করেছে।
এখন প্রশ্ন হলো এই দেশে যারা জন্মগ্রহণ করেছেন, আমাদের দেশের 55 সালের যে আইন হয়েছিল বা 50 সালে যে সংবিধান হয়েছিল, সংবিধান আর আইন কিন্তু দুটো আলাদা। সংবিধান একটাই, সেটা গণপরিষদের তৈরি হয়েছিল, আর তার সাথে সামঞ্জস্য রেখে সেখানে যা যা লেখা আছে সেই অনুযায়ী তার সাথে যাতে বিরুদ্ধ না হয়ে যায়, পার্লামেন্ট যে আইন তৈরি করে, এখনকার পার্লামেন্ট, এরা এগুলো হচ্ছে আইন। ওইটা সংবিধান, এইটা আইন। 55 সালের আইনেও বলেছিল যে কথা, সংবিধানেও সেই কথা বলেছিল। এই দেশে যে জন্মাবে, এই মাটিতে, এই ভারতের মাটিতে, পাকিস্তান বাংলাদেশ বাদ দিয়ে যে ভারত, এই মাটিতে জন্মগ্রহণ করলেই সে ভারতবর্ষে জন্মসূত্রে না। এইটা ছিল, শুরুতে ছিল, কিন্তু সেইটা এখন নেই। সেইটা 86 সালে পাল্টালো। পাল্টে বলল যে না, আর শুধু জন্মগ্রহণ করলেই হবে না। ওই যে শিশু জন্মালো, তার মা অথবা বাবা দুইজনের যে কোনো একজন যদি ভারতের নাগরিক হয়, তাহলে ওই শিশু জন্মসূত্রে নাগরিক হবে। বোঝা গেল? কিন্তু মা বাবা দুইজনই যদি ভারতবর্ষে বেনাগরিক হয়, মানে ওপর বাংলা থেকে যদি এসে থাকে, এসে যদি নাগরিকত্ব না নিয়ে থাকে দরখাস্ত করে, তাহলে তার ছেলে মেয়ে 87 সালের পরে জন্মালে তারা ভারতবর্ষে জন্মসূত্রে নাগরিকত্ব পাবে না। এই ডেটটা বলেছে 87 সালের 1 জুলাই। তাহলে কি দাঁড়ালো? 87 সালের 1 জুলাইয়ের আগে জন্ম যাদের, তারা যদি ভারতে জন্মগ্রহণ করেছে এইটা যদি প্রমাণ করতে পারে, এই কথাটা মাথায় রাখুন, সেইটা যদি প্রমাণ করতে পারে, আপনি করেছেন কি করেননি এবার এইটা একটু মাথায় রাখেন। বাংলাদেশে পাকিস্তানে জন্ম, কিন্তু যদি আপনার কোনো সুযোগ থাকে 87 সালের আগে যাদের জন্ম, যে কি কি সুযোগ সেটা আমি পরে বলে দেবো, যে তার মধ্যে কিছু একটা যদি থেকে থাকে, তাহলে আপনি বলে দিতে পারেন আমি তো ফরিদপুরে, ঢাকায়, খুলনায় জন্মগ্রহণ করিনি, আমি এই দেশে জন্মগ্রহণ করিনি। তাহলে ওই কাগজগুলো থাকলে আপনি ওই দলে ঢুকে যেতে পারেন, মানে সিং ভেঙে এই দলে ঢুকতে হবে। এই জায়গাটা যুধিষ্ঠির হলে কিন্তু হবে না, ওই জায়গায় একটু হত ইতি গজ, হ্যাঁ, ওইটা বলতে হবে। কারণ আপনার জন্ম 87 সালের আগে, অথচ আপনার কাছে এমন কিছু কাগজ আছে যেটা সরকার বলছে সেইগুলো এই দেশের ভূমিপুত্র বলে মানবে, সেটা যখন আসে তাহলে ওই ফাঁকে বলে যাবেন। ঠিক আছে? তাহলে 87 সালে 1 জুলাইয়ের আগে যদি জন্ম হয়, তাহলে এই দেশে জন্মগ্রহণ করার জন্যে বা এই দেশের ভূমিপুত্র প্রমাণ করার জন্য গভর্নমেন্ট কিছু কাগজপত্রের কথা বলেছে। সেইগুলো যদি আপনার থাকে, জোগাড় করতে পারেন, তাহলে আপনি ওই দলে ঢুকে যাবেন। সেক্ষেত্রে আপনার বাবা কোথায় ছিল, মা কোথায় ছিল, তারা লন্ডনে থাকে না পাকিস্তানে থাকে, এইসব কোনো প্রশ্ন উঠবে না। তাহলে এটুকু কি মনে থাকছে না মনে থাকছে না? এটুকু যদি মুখস্থ হয়, তাহলে তারপরের ক্যাটাগরিতে যায়। এই সিস্টেমটা 87 সাল বন্ধ গেল, 87 সাল থেকে আবার এটা পাল্টে গেল গিয়ে, ওই যে বললাম মা বাবার একজন যদি হয়, মানে নিজেরটা লাগবে, নিজের জন্মের সার্টিফিকেট হোক বা তার বিকল্প কিছু কাগজ বলেছে, যে কাগজগুলো আমি পরে বলবো, সেইগুলো যদি থাকে নিজের জন্ম আমার 87 সালের পরে, ফলে আমারটা হলেই তো হচ্ছে না, আমার এইগুলো লাগবে, তার সাথে মা বাবার মধ্যেকার একজনের এই কাগজপত্র লাগবে বা নাগরিকত্বের প্রমাণপত্র লাগবে। বুঝা গেল? নিজেরটা লাগবে, তার সাথে মা বাবার যে কোনো একজনেরটা লাগবে। তাই এই 87 সালের 1 জুলাই থেকে এই নিয়ম চলবে 2004 সালের 2রা ডিসেম্বর পর্যন্ত। 2004 সালের 2রা ডিসেম্বর। তাহলে 2004 সালের 2রা ডিসেম্বর থেকে
87 সালের 1 জুলাইয়ের মধ্যে যারা জন্মেছেন, আপনাদের ছেলে মেয়ে যারা জন্মগ্রহণ করেছেন, তার নিজের কাগজপত্র লাগবে, আর মা বাবার একজনের কাগজ হলেই চলবে। আর 3 তারিখ থেকে যারা জন্মগ্রহণ করেছে 2004 সালে আজকে পর্যন্ত, 2004 সালের 3 তারিখ, তার থেকে আজকে পর্যন্ত যারা জন্মগ্রহণ করেছেন, যাদের ছেলে মেয়ে, তাদের নিজেরটা লাগবে। বার্থ সার্টিফিকেট হোক, বার্থ সার্টিফিকেটের বিকল্প যে কাগজগুলো, সেগুলো আমি পরে বলে দিচ্ছি। তার মধ্যে অন্তত একটা লাগবে, বেশি হলে তো সুবিধা হয়, অন্তত একটা লাগবে। আর মা আর বাবার দুইজনেরটাই লাগবে। এই ক্ষেত্রে একজনের লাগবে না, মা আর বাবার দুইজনের। এইটা যদি 2004-এর 3রা ডিসেম্বর থেকে আজ পর্যন্ত তার মা বাবা দুজনের লাগবে। আর ওই তারিখ থেকে 87 সাল পর্যন্ত যারা জন্মেছে তার নিজেরটার সাথে মা বাবার একজনেরটা হবে। আর 87 সালের আগে যাদের জন্ম, তাদের মা বাবার কোনো প্রশ্ন নেই। এইটা হচ্ছে নাগরিকত্ব আইন। এখন আমাদের মধ্যে অনেকেই আমরা আছি যারা উপর থেকে চলে আসার পর এই জায়গাতে হয়তো স্কুলে ভর্তি হয়েছি, বা কোনো একটা সরকারি কাগজপত্র আমার কাছে আছে, যে কোনো সরকারি কাগজপত্র ছাপ মারা কিছু আছে, এরকম আমাদের মধ্যে অনেকের আছে, জন্ম যদিও পাকিস্তানে। বা একটা তালিকা আছে, তালিকাটা আপনারা নিয়ে নেবেন, 7-8টা 10টা ডকুমেন্টের একটা তালিকা আছে। এইটা থাকলে সে আর যদি বলেন আমার ফরিদপুরে জন্ম, তাহলে বিপদে পড়ে গেলেন। তাকে ওইগুলো দেখিয়ে বলতে হবে আমার এই দেশে জন্ম, তাহলে আপনার সমস্যাটা মিটে গেল। এই একটা অবস্থা হচ্ছে নাগরিকত্ব আইনের সমস্যা, মানে বিষয়। আর এই যে এসআইআর, এর মধ্যে এসআইআর আছে, এই যে এসআইআর যে ব্যাপারটা, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, মানে হচ্ছে নিবিড়ভাবে যাচাই বাছাই করে ভোটার তালিকা তৈরি করা। নিবিড়ভাবে যাচাই বাছাই করে ভোটার তালিকা তৈরি করা। সবারই রিভিশন হয়, সংশোধন হয়। এবারে হচ্ছে একটু গভীরভাবে বিচার বিবেচনা করে এইটা করবে। তাতে আর একটু সুযোগ তৈরি হয়েছে কিছু লোকের জন্য, আর একটু সুযোগ তৈরি হয়েছে। কিছু লোকের অসুবিধা হবে, আবার কিছু লোকের একটা সুযোগ তৈরি হয়েছে। তাতে বলছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কি হবে এখনো কিন্তু কিছু বলেনি। বিহারে যেটা হয়েছে তার উপরে আমরা কথা বলছি, এবং আমার ধারণা যেহেতু বিহারের ব্যাপারটার মধ্যে সুপ্রিম কোর্ট জড়িয়ে গেছে, তার মানে বিহারে যে পদ্ধতিতে হচ্ছে আমাদের এখানেও সেই পদ্ধতিতেই হবে। সামান্য এদিক ওদিক হলেও হতে পারে, সেটা আমাদের এখানে নোটিফিকেশন হলে তারপরে বলা যাবে, যদি সামান্য এদিক ওদিক হয়। সেখানে সুযোগের কথাটা বলি। সুযোগের কথাটা হলো এইরকম স্পেশাল রিভিশন, মানে এসআইআর এর আগে বিহারে হয়েছিল 2003 সালে। বিহারে 2003 সালে হয়েছিল, আর আমাদের এখানে হয়েছিল 2002 সালে। বোঝা গেছে? তো এরা বলছে 2002 সালের ভোটার তালিকায় যাদের নাম আছে তাদের আর ওই কিছু লাগবে না, অন্য কোনো কাগজপত্র লাগবে না। ওই 2002 সালের ভোটার তালিকার একটা কপি ওই যে দোকানগুলো আছে ওইখানে গেলে ওরা বের করে দেবে। সেটা কালকে নেটে দিয়ে দিয়েছে, গতকাল নেটে দিয়ে দিয়েছে। নিজের পার্ট নম্বর বলতে হবে, নাম বলতে হবে, কোন বিধানসভা বলতে হবে, বললে ওই দোকানে গেলে ওরা একটা কপি বের করে দেবে। 2002 ভোটার তালিকায় আমার ধারণা এই একেবারে হালি করে আসা লোকজন বাদ দিয়ে একটু আগে আসা লোকজন সবারই আছে, তাদের নাম আছে, বলে তাদের আর অন্য কোনো কাগজ লাগবে না। তারা আবার কি গল্প গুজব করতে করতে ওই সব অফিসারদের সামনে বলবেন না আমি তো ফরিদপুরে জন্মেছিলাম, ওসব বললে হবে না। ওটা ধরে নিচ্ছে যে আপনারা এই দেশেই জন্ম।
আর ওইটা যার আছে তার ছেলে মেয়েদের ওই যে বাবারটা যদি প্রমাণ করতে হয়, যাদের জন্ম 87 সালের পরে, তাদের অধিকাংশ স্কুলে পড়েছে। মানে অন্তত আমি আমাদের নবসূত্র কমিউনিটির কথা বলতে পারি, মধ্যবর্তের কথা বলতে পারি, যে তার একটা বড় অংশ, মানে অন্তত 87 সাল না হোক, আর একটু পরে 2090 থেকে দেখা যাবে যারা জন্মেছে তার অনেকের বার্থ সার্টিফিকেট আছে। বার্থ সার্টিফিকেট যার নেই তার স্কুলে যাওয়ার অন্তত একটা সার্টিফিকেট পাওয়া যাবে। যদিও বলেছে বিহারের ক্ষেত্রে স্কুল ফাইনাল পাশের সার্টিফিকেট বলেছে, কিন্তু স্বরাষ্ট্র দপ্তরের যে নির্দেশ, মানে এই নির্বাচন কমিশন তো স্বরাষ্ট্র দপ্তরের ওইটাই নিয়েছে, ওখান থেকেই নিয়েছে, নিয়ে একটু এদিক ওদিক করে ওরা কি করেছে। স্বরাষ্ট্র দপ্তরের নির্দেশের মধ্যে লেখা আছে স্কুল লিভিং সার্টিফিকেট। ওই যে অনেক সময় দেখেন না আমাদের পাসপোর্ট করার সময় বলে প্রাইমারি স্কুলের সার্টিফিকেট, ওই সবগুলো একটা লাগবে। যারা নেমনি প্রাইমারি স্কুলে পড়েছেন এরকম অনেক আছে, যার ছেলে মেয়ে পড়েছে এখন আর চাকরি বাকরি করেনি, অন্য অন্য কাজকর্ম করে, যে আমি আর স্কুলের প্রাইমারি স্কুলের সার্টিফিকেট কি করবো, অনেকে নেয়নি, এরকম অনেকে আছে। তারা ওইটা স্কুল থেকে নেওয়ার চেষ্টা করবে। ওইটা কিন্তু এখন মহার্ঘ, মানে ওইটাই এখন কিন্তু ওই যে হিন্দুদের ভাষায় বলতে হবে ব্রহ্মাস্ত্র, ওইটা কিন্তু খুব কাজে লাগবে। তো এইটা কালেক্ট করুন। এখন এই হচ্ছে আমাদের এখনকার অবস্থা। আর এটা বলেছে SIR এ যে 11টা কাগজ বলেছে, কি কি SIR এ 11টা যে কাগজ বলেছে তাতে দুটো তিনটে কোনো অর্থ নেই। মানে বলছে NRC তে যদি নাম থেকে থাকে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে NRC এর আগে হয়নি, বিহারেও হয়নি, ওটা হবে না। কি একটা হাউস রেজিস্ট্রেশন বলেছে, ওইটাও আমাদের এখানে ওই সিস্টেম নেই। আর একটা হচ্ছে ওই ফরেস্ট ল্যান্ড যদি ডিস্ট্রিবিউট করে থাকে গভর্নমেন্ট, সেটা কিছু আদিবাসী পরিবারের ক্ষেত্রে প্রযোজ্য হবে, সেটা আমাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। তাহলে তিনটে এখানেই কমে গেল, দিয়ে 8টা হয়ে গেল। এই 8টার মধ্যে আছে ধরুন পাসপোর্ট আছে, তারপরে আছে ওই যে কাস্ট সার্টিফিকেটের ব্যাপারটা আছে, ড্রাইভিং লাইসেন্সের ব্যাপারটা আছে, তারপরে আর কি কি আছে, হ্যাঁ স্কুল সার্টিফিকেটটা আছে, ডোমিসাইল সার্টিফিকেটটা আছে। তো এরকম কিছু কাগজপত্র আছে যেগুলো এই দিন 10-15 মধ্যে এখানে নোটিফিকেশন হবে, সবটাই আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এগুলো জুড়ে দেবে। এবং এর মধ্যে বিরোধী যারা, বিরোধী মানে IND জোট যাবে, মানে কংগ্রেস, তৃণমূল, CPM, তারপর ফরওয়ার্ড ব্লক, RJD, এরকম যে বিভিন্ন দল যারা, এরা বলছে, প্রথমে এরা দাবি করেছিল ইলেকশন কমিশনের কাছে যে আধার কার্ড, ভোটার কার্ড আর রেশন কার্ড, তিনটে কার্ড ওই 11টার সাথে যুক্ত করো। এইটা যখন এরা দাবি করেছিল, ইলেকশন কমিশন বলেছে হবে না। এইটা বলার পরে এই বিরোধীরা আবার সুপ্রিম কোর্টে গেছে, গিয়ে সুপ্রিম কোর্টকে বলেছে যে এই তিনটে 11টার সাথে যুক্ত করবার জন্য সুপ্রিম কোর্ট যেন নির্দেশ দেয়। তাতে দুটো হিয়ারিং হয়েছে, দুটো হিয়ারিংয়েই নীতিগতভাবে সুপ্রিম কোর্ট মেনে নিয়েছে যে এই তিনটে যোগ হওয়া উচিত। সেই কারণে পরামর্শ দিয়েছে, রায় না কিন্তু, এটা মাথায় রাখবেন, পরামর্শ দিয়েছে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে, যে নির্বাচন কমিশন বাবা তোমরা এই তিনটেকে মেনে নাও, তাহলে মানুষের পক্ষে সুবিধা হয়। প্রথম যেটা এটা বলে নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টেও বলেছে আমরা মানব না, মানে আপনার পরামর্শ আমরা মানব না।
আর প্রথম দিন যখন পরামর্শ দিয়েছিল তখন সুপ্রিম কোর্ট আবার বলেছিল যে যদি তোমরা পরামর্শ না মানো তাহলে তোমরা আমাদের লিখিতভাবে জানাও কেন তোমরা আমাদের পরামর্শ মানতে চাইছো না। তো এরা 88 পাতার একটা এফিডেভিট জবাব সুপ্রিম কোর্টে জমা দিয়েছে। তারপরে আবার একটা হিয়ারিং হয়েছে, সেদিনও আবারও বলেছে সুপ্রিম কোর্ট যে 3টে না মানো, 2টো অন্তত মানো, আধার কার্ড আর ভোটার কার্ড। তাতেও নির্বাচন কমিশন মানেনি। এখন 11, 12, 13, তাই তো 12, 13 মানে আজকে কত, আজকে 8, মানে এই 12, 13 তারিখে সুপ্রিম কোর্টে আবার হিয়ারিং আছে এবং এই সময় সুপ্রিম কোর্ট নির্দেশ দেবে, রায় দেবে। রায় যদি বলে দেয় যে ওই 3টা মানতে হবে, সেক্ষেত্রে আর নির্বাচন কমিশনের কিছু বলার থাকবে না, কারণ ওগুলো মুখে মুখে বলেছে। লিখিত রায় দিয়ে দিলে এগুলো না মেনে কোনো উপায় থাকবে না। তাতে এখন অবধি যেহেতু সুপ্রিম কোর্ট মুখে মুখে বলেছে, বুদ্ধিতে আমাদের ধরে নেওয়া উচিত, নিজের এবারে বুদ্ধি খরচ করতে হবে। যে সুপ্রিম কোর্ট যখন একবার বলেছে, সুপ্রিম কোর্ট এবার উল্টে যেতে পারে না। ফলে তার যদি এখন মোদি, অমিত শাহ যদি ঘাট না ধরে, জজ সাহেবের ঘাট ধরে যদি অন্যরকম রায় আদায় না করে, তাহলে হয়তো ওই 2-3টে যুক্ত হবে। আর সম্ভবত ওয়েস্ট বেঙ্গলের নোটিফিকেশন সম্ভবত এখনো আটকে আছে, ওই রায়টা দেখে হয়তো এখানে নোটিফিকেশন হবে। তো ওই 3টে হয়ে গেলে তাহলে তো আরো খানিকটা আমাদের ক্ষেত্রে, একটাও যদি হয় তাহলে তো অনেকখানি আমাদের সেক্ষেত্রে, না একটা হলে একটা হবে না, মিনিমাম 2টো, ওই 2টো যেটা হবে, তাতে অনেকটা সহজ হয়ে যাবে। কিন্তু তার সত্ত্বেও একটা কথা বলি, এইসব হওয়ার পরেও আমাদের একটা অংশের মানুষ থাকবেন যাদের এর কোনোটাতেই হবে না। যারা এই 10-12 বছরের মধ্যে এসেছেন, 15 বছরের মধ্যে এসেছেন, তাদের সত্যি তারা খুব বিপদে আছেন, খুব অসহায় অবস্থার মধ্যে আছেন, মানে এইটাতে কোনো সন্দেহ নেই। আর আরেকটা ব্যাপার একটু বুঝে নিন, CAR-19 বলেছে যে এটা নিয়ে নানান জনে নানান রকম ব্যাখ্যা করছে। আমি আপনাদের বলবো যে এই অন্য ব্যাখ্যায় কান দেবেন না। আসলে বিষয়টা এত পরিষ্কার যে এই নিয়ে কোনো রকম বিতর্ক হওয়ার কথা ছিল না। কিন্তু আমাদের মধ্যে কিছু বিদ্বান বুদ্ধিমান লোক তারা আগে বলে ফেলেছেন একরকম, এখন আর সেই জায়গা থেকে সরতে পারছে না। মানে আমরা তাদের চিনি, মানে আমার সাথে বহু ঝগড়াঝাটি করেছে। আমি বলেছি তোমরা যা মনে করছো ওটা হয় না। এখন ওই সেই কারণেই হয়তো যে সুপ্রীতিবাবুর সাথে 1-2 বছর ধরে এত ঝগড়া করলাম, এখন এটা মানি কি করে, এরকম একটা অবস্থার মধ্যে তারা পড়েছে। কিন্তু এই জায়গাতে নিজেরা বুদ্ধি খরচ করুন, তাহলে বুঝতে পারবেন। বিষয়টা হচ্ছে যে CAR-19 বলেছে যে 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে যারা ভারতে এসেছেন তারা ভারতবর্ষে আর অনুপ্রবেশকারী নন। আমি আপনাদের এখানে বলছি, মানে ওই 6টা সম্প্রদায় 3টে দেশ থেকে যারা এসেছেন, এখানে তো ওইসব কথা বলে লাভ নেই। আমরা সবাই বাংলাদেশ থেকে এসেছি, সবাই হিন্দু বা মধ্য সম্প্রদায়, মধ্যরা এসের মধ্যে রাখেনি। তো যারা 2014 সালের আগে এখানে এসেছেন, আসতে হবে না, এসেছেন বলে গভর্নমেন্ট 20টা ডকুমেন্ট বলে দিয়েছে। ওই 20টা ডকুমেন্টের অন্তত একটা দেখাতে পারবেন তিনি ভারতবর্ষে আর অনুপ্রবেশকারী নন, অবৈধ নন, তিনি ভারতবর্ষে বৈধ। তাহলে যখন 2014 সালের 31শে ডিসেম্বর বলেছে, বলেনি তারপরে যারা এসছে তারা অনুপ্রবেশকারী নতুন করে বলেনি, কিন্তু সেটা তো আছে 2-1 বিতে
কিন্তু যখন বলেছে 2014 পর্যন্ত বৈধ, তার মানে 2014 পরে যারা এসেছেন অবৈধ। তারা ভারতে অবৈধ বা অনুপ্রবেশকারী। এই জায়গাতে তাদের সাথে একজন মুসলমান যদি এসে থাকেন, তার সাথে একজন হিন্দু বৌদ্ধর কোনো পার্থক্য নেই। এইটা হয়ে গেছে। এখানে অন্য কোনো লোক যা বলবেন ওইগুলো আর কান দেবেন না। দেবেন না এই কারণে, আপনি যদি তার আগে এসেছেন, আমাদের দেশের আইন হলো অবৈধ হলে আবেদন করা যায় না নাগরিকত্বের জন্য। 2014 যারা তার আগে এসেছেন যে কেউ চাইলে আবেদন করতে পারেন, কারণ আপনি বৈধ। আপনি এখন চাইলে ভারতবর্ষে চাইলে মানে কি, ওই শর্ত যেগুলো আছে, কাগজপত্র যেগুলো আছে সেগুলো ফুলফিল করে জমা দিলে আপনার নাগরিকত্ব মঞ্জুর হলেও হতে পারে, না মঞ্জুরও হতে পারে। কথাটা বোঝা গেল? মানে অসীমবাবু যেটা বলছেন, শান্তনু যেটা বলছেন, শান্তনু যেটা বলছেন, তারপরে ওই যে অমিত শাহ যেটা বলে গেছেন, ব্যাপারটা ওইরকম নয়। রুলস 2024, মানে কার 19 যে রুলস 2024 সালে প্রকাশ হয়েছে, সেখানে বলেছে আবেদন করতে গেলে এই কাগজগুলো লাগবে। সেই অনুযায়ী আবেদন করলে আপনার আবেদনপত্র যেসব কাগজ তার সাথে দিয়েছেন সেগুলো দেখে পরীক্ষা করে যদি অফিসারের মনে হয় যে আপনাকে নাগরিকত্ব দেওয়া যেতে পারে, আপনাকে দেবে, না হলে দেবে না। এবং এইটা শান্তনুবাবুও সই করবেন না, অসীম সরকারও সই করবেন না, এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও ওই কাগজের উপর সই করার এখতিয়ার নেই। ওর এখতিয়ার হলো এই বাবুদের, যারা চাকরি করেন। আর রুলসটা হচ্ছে ওই চাকরি করা বাবুদের জন্য। গভর্নমেন্ট বলছে একটা আইন হয়েছে, তো অফিসাররা কাজ করবে কি করে, কোন কোন কাগজ মানবে, কোন কোন কাগজ মানবে না, তার তালিকা করে ওই রুলসে বলে দিয়েছে এইভাবে কাজ করতে হবে। সেই অনুযায়ী দেখে শুনে অফিসাররা সন্তুষ্ট হলে সই করবে, না হলে করবে না। মোদিবাবু বললে হবে না, অমিত শাহ বললে হবে না। অমিত শাহ মোদিবাবু আজকে আছে, কালকে হয়তো নেই। কালকে দেখবেন নীতিশ কুমার আর চন্দ্রবাবু বলেছে আমি সাপোর্ট তুলে নিলাম, তার মানে মোদিবাবু রাস্তায় গড়াগড়ি খাবে, তাই তো? আমি ইলেকশন পর্যন্ত যাওয়ার কথা বলছি না, আমি বলছি তাদের উপর শরীররা আছে। ফলে ওই কথায় গুরুত্ব দিয়ে লাভ নেই। ওটা হচ্ছে রাজনৈতিক বক্তব্য, মানুষকে দলে ধরে রাখার জন্য ওইসব বক্তব্য। ওইটার আইনে কোনো গুরুত্ব নেই। আইনে যদি গুরুত্ব থাকতো তো মোদী ঠাকুরনগর এসে বলে গেছেন আমি সবাইকে নাগরিকত্ব দেবো। একবার এসে বলেছে, তো দুবার এসে অমিত শাহ বলেছে, কই তার তো যাওয়ার সময় হয়ে গেছে। ওই এখন মোহন ভগবত বলছে তোমার তো যেতে হবে, মোদী 75 বছর হয়ে গেছে। RSS বিজেপি দলের যে সংবিধান তাতে বলেছে 75 বছর হয়ে গেলে আর প্রধানমন্ত্রী থাকা যাবে না। তার দলের মধ্যে অর্ধেক লোক বলছে তুমি আর 2 মাস থেকে রিজাইন করো। তা সে তো এত 10, 11 বছর 12 বছর ধরে বলে গেল, সে তো চলে গেল, বিদায় হলো, কিন্তু নাগরিকত্বের কোনো সুরা হলো না। এখন কেবল অ্যাপ্লিকেশন করবো কি করবো না, করবেন কি করবেন না, এই নিয়ে দোলাচলের মধ্যে আছে। ফলে এই ব্যাপারগুলো আপনাকে বুঝতে হবে আইন অনুযায়ী। আচ্ছা, মোদী আজকে এত ক্ষমতাশালী কিসের জন্য? ও কি পালনদের থেকে গায়ে জোর বেশি? তাহলে ওর অত শক্তি কোথায়, কিসের থেকে? আইনের জন্য, তাই না? আইনের কারণে। আইন বলেছে স্বরাষ্ট্রমন্ত্রী হলে তার এই ক্ষমতা থাকবে, সেটা আইন বলে দিয়েছে, তাই সে শক্তিমান। ফলে ও যদি বলে আইন মানতে হবে না, নাগরিকত্বের ব্যবস্থায় হয়, আইন না মানলে তো ও আর থাকে না, মমতাও থাকে না। বলে শক্তি হচ্ছে আইন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। এইটা বুঝতে হবে। তো এখন অবস্থাটা এরকম জায়গায় আছে। এইবারে একটা সমস্যা হয়ে গেছে,
যে এই পার্টি গত 15 বছর ধরে বলছে আমরা মতুয়া উদ্বাস্তুদের নাগরিকত্ব দেব। ক্যাপ 16 হওয়ার পর থেকে বলছে আমরা এই বিল এনেছি, আইন তৈরি হয়ে গেলেই সবাই নাগরিক হয়ে যাবা। বলেছে তো কথাটা? বলেনি? একথা বলেছে। এখন সবকিছু হয়ে যাওয়ার পরেও দেখছে কোনো মানুষ, প্রায় কোনো মানুষ, 2-4 জন করেছে বাদ দিয়ে, তারা আবেদন করছে না। এইটা বিজেপি পার্টির পক্ষে খুব বড় রকমের একটা সমস্যা তৈরি হয়ে গেছে, মানে ব্যাকফুটে চলে গেছে। তারা আপ্রাণ চেষ্টা করছে নাগরিকত্ব হোক না হোক, যদি আমরা 1-2 লাখ লোককে দিয়ে একটু আবেদনও করিয়ে দিতে পারি, তাহলেও আমরা নির্বাচনে বলবো যে আমরা এটা এইটুকু করেছি। যে কারণে কতগুলো আমাদের ওই যে হাতি ধরতে গেলে হাতি লাগে, কুঙ্কি হাতি, ঘুঘু ধরতে গেলে ঘুঘু লাগে। এখন তো সে ঘুঘু ধরার চলাচল নেই। আগে আমরা ছোট যখন ছিলাম দেখতাম ওই ঘুঘু। তো সেই জন্য আমাদের ওই যে 2-3 জন দুলাল বল এ দল ও দল করে এখন 26 সালের নির্বাচনে যদি একটা টিকিট হয়, ও চুয়াডিয়াতে ক্যাম্প করছে করে 500 লোকটা যদি করাতে পারে, বলবে দেখো আমি তো একটু করালাম, আমাকে টিকিট দাও। ওই টিকিটের জন্য ওইগুলো করাচ্ছে। মানুষগুলোর কি সর্বনাশ হবে কি হবে না তাই নিয়ে কিন্তু তারা ভাবছে না। কবিবার অসীম সরকার ভাবছে আমার তো আবার টিকিটটা পাওয়া দরকার, ফলে কিছু কাজ দেখানো দরকার। মন্ত্রী মহোদয় ঠাকুরনগরের সুপুত্র তিনিও ভাবছেন কিছু কাজ না দেখাতে বললে এরপর আমি বলবো নাকি। তাই এগুলা করছে, মিথ্যে কথা, ভুল কথা। অথবা এমনও হতে পারে যে অসীম সরকারের লেখাপড়া তো এমনিতে খুব বেশি না, বোঝেনও না অত। মানে আমি এইসবের কথা বলছি, এইসব আইন কানুন বোঝেন না। এখন তারা ভাবছে অমিত শাহের মতো যখন বলেছে তখন হয়ে যাবে, এমনও হতে পারে তিনি সেই বিশ্বাসের জায়গা থেকে বলছেন। কিন্তু এইটা মোটেই ঠিক নয়, এটা মোটেই ঠিক নয়। ওরা এখন বলছে আবেদন করো, আবেদন করলে একটা স্লিপ দেবে, বলছে স্লিপটা হলে এইটা সর্ব রোগ নিরাময় করে দেবে, মানে কেউটা সঙ্গে বিষ নামিয়ে দেবে ওই স্লিপটাই। এই জায়গাতে একটু বুদ্ধি খরচ করুন। এই স্লিপটা কি? আপনি যদি আবেদন করেন তাহলে এই স্লিপটা মানে কি? আপনি বাংলাদেশি, আপনি আবেদন করছেন আমি একজন বাংলাদেশি, লিখে দিতে হবে ফর্মে, তাই না? আমার বাড়ি ছিল ফরিদপুরের এই গ্রামে, আমি অমুক সালে এই দেশে এসেছি, এই দেশে বসবাস করি, আমাকে আমাকে ভারতের নাগরিকত্ব দেওয়া। এই স্লিপটা মানে তো তাই যে আপনি বাংলাদেশি, ভারতের নাগরিকত্ব চাইছেন। তা এই স্লিপটাই সরকারি তথ্য যে আপনি বাংলাদেশি। তা আপনি যদি বাংলাদেশি হন, আপনার যদি ভোটার তালিকায় নাম না থেকে থাকে, আপনার ভোটার তালিকায় নাম উঠে যাবে। কি মনে হয়? আপনি এবার আইন বাঁধবেন, এবার আপনি বাড়ি মোড়ল, আপনি এবারে সেই মোড়ল হিসেবে ধরেন, আপনি মানবেন এই কথা? কোনো নবসুন্দর মোড়ল এটা মানবে না, ওরা তো বাংলাদেশ হিসেবে অ্যাপ্লাই করলাম। আর এইটা তাহলে আমার ভোটার তালিকায় নাম ওঠে নাকি? ভোটার তালিকায় তো নাম ওঠে ইন্ডিয়ান বললে তারপরে, আর আমি প্রমাণ দিচ্ছি যে দেখো আমি বাংলাদেশে আমার ভোটার তালিকায় নাম তোলো, হয়। আপনি যেমন বুঝতে পারছেন হয় না, আমিও বুঝতে পারছি হয় না। কিন্তু এইটা তো লেখা নেই, সেটা যখন হবে তখন বোঝা যাবে। কিন্তু বুদ্ধিতে তাই তো হয় নাকি? বুদ্ধিতে তাই হয়। আবার ধরুন আপনার ভোটার তালিকায় নাম আছে, তাও আপনি অ্যাপ্লাই করেছেন, স্লিপ পেয়েছেন, এইবারে যখন বাড়ি ওইটা নিয়ে এলো তখন কি বললেন, বাবু এই যে আমার এইটা যে বাবুকে দেখা সে বাবু বলতে পারে এ তো তুমি বাংলাদেশি, আমার তৈরি করে বলে জেরক্স নিয়ে আসো, এটা জেরক্স এনে ওর মধ্যে টুকে দিয়ে নামটা কেটে দিল। দেখো এইটার ভিত্তিতে আমি নামটা কেটে দিয়েছি, ও তো নিজেই বলছে লিখে যে ও বাংলাদেশি। তো এইসব সমস্যাগুলো এই বুদ্ধি খরচ করে আপনাকে বুঝতে হবে যে এইটাতে হয় না, এইভাবে হয় না, হওয়ার কথাও নয়, এইভাবে অফিস আদালতে কাজ হয় না। ফলে আবেদন করবেন কি করবেন না
দেখেন, আবেদন করে মিথ্যে কথা নয় যে 200-400 লোক হতে পারে, আমরা জানি 10-12 জনের খবর জানি, কিন্তু আমি তবুও বাড়িয়ে বাড়িয়ে ধরে নিচ্ছি 200-400 লোক হয়তো নাগরিকত্ব পেলেও পেতে পারে, না হলে তো 5-10 জন হয়তো পেয়েছে। আমি কিন্তু প্রথম থেকে বলছি যে এই আইনে 2-1 জন হয়তো পাবে, কিন্তু এটা সমস্যা মিটবে না। তা ধরুন 2-10 জন 5 জন 100-150 পেয়েছে। আমি অল্প বলছি কেন, আমি একটা সরকারি তথ্য বলি, আপনারা নেট আছে, যারা নেট দেখতে পারেন দেখে নেবেন। সেখানে এই গত সেশনে, মানে এই বাদল অধিবেশন না, এর আগে এপ্রিল মাসে সুস্মিতা দেব এখন তৃণমূলের সাংসদ হয়েছেন শিলচর পার্টি আসামে, কংগ্রেসের এমপি ছিলেন 2-3 বার, এখন তৃণমূলে চলে গেছে। তিনি একটা প্রশ্ন করেছিলেন সংসদে, রাজ্যসভাতে, যে আমরা টাইমস অফ ইন্ডিয়াতে রিপোর্ট বেরিয়েছে যে এখনো অব্দি K-19-এর 350 জন লোক নাগরিকত্ব পেয়েছেন। 350 কি 450? 450। 300 হোক 400 হোক, 350 কি 450 লোক নাগরিকত্ব পেয়েছেন K-19-এ। এই যে টাইমস অফ ইন্ডিয়া রিপোর্ট, এই যেদিন বলছেন তার 2-3 মাস আগের কাগজ ছিল, সেটা হয়তো এর মধ্যে আরো কিছু বাড়তে পারে। তো আপনি স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের নির্দিষ্ট করে বলুন, এখনো পর্যন্ত K-19-এ কত মানুষ নাগরিকত্ব পেয়েছে? দেখুন এখন কত লোক নাগরিকত্ব পেয়েছে, বিকেলবেলা একটা বোতাম টিপলে দেখিয়ে দেয় যে এই কয়জন। তো 2-3 বার প্রশ্ন করার পরে, প্রশ্ন 2-3 দিন আগে জমা দিতে হয়, জমা দিলে ওইটা ওই ডিপার্টমেন্টের অফিসারদের কাছ থেকে এরা জেনে নিয়ে তারপরে সংসদে বলে। তখন স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে না, 350 জন নয়, হাজারো লোক পেয়েছে। 350 জন নয়, হাজারো লোক পেয়েছে। তখন সুস্মিতা দেব বলছেন হাজারো না, নির্দিষ্ট করে বলুন কয়জন পেয়েছেন। 3 বার বলেছেন, উনি বলেছেন হাজারো লোক পেয়েছেন। দেখেন, এটা যদি 10 লাখ 20 লাখ হতো না, তাহলে বলে দিত 10,70,323 জন, পরিষ্কার বলে দিত। কিন্তু ওই যে 1-1.5 লোক পেয়েছে সারা ভারতে, এত ঢাকঢোল পেটাবার পর এইটা বলতে তারা দেখছে এটা একটা সমস্যা তৈরি হয়ে যাবে, রাজনৈতিক সমস্যা। তারা চেপে গেছে হাজারো লোক, লক্ষ লোক তা বলেনি, কিন্তু বলছে হাজারো লোক। আমার লোকের কোথায় তো নিশ্চয়ই যাবে না। সমস্যা হচ্ছে 1-1.5 কোটি মানুষের সমস্যা। ফলে এইটা একটা দিক। আরেকটা দিক হলো, সেটা ওই মেয়েটা দিকে না, মানে অনেক সময় তো অনেকে বলবেন আমি সুপ্রীতি বিশ্বাস বললাম মানে কি, দেখবেন আমাদের সমাজের 50 জন বলার জন্য বসে আছে সুপ্রীতি মিথ্যে কথা হয়। সেই জন্য আমি বলছি, নেটে দেখে নেবেন এই সাম্প্রতিককালে 1-2 বছরের মধ্যে 800 জন হিন্দু, পাকিস্তানের হিন্দু, তারা দেশে ফিরে গেছে। 5-6 বছর ধরে ভারতে বসবাস করেছে, করে নাগরিকত্বের দরখাস্ত করেছে, করে কাগজের সমস্যা, এটা আছে ওটা নেই, এটা নেই, সেটা অফিসাররা সই করতে চায় না। এই সব করতে করতে 2-4 জন পেয়েছে। আর 800 লোক তাদের পাসপোর্টে ল্যাপস হয়ে গেছে। যে পাসপোর্ট নিয়ে শুরু তো পাকিস্তান সরকার দেয়, সেই পাসপোর্ট ল্যাপস হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে ব্যয়ই হয়ে গেছে। ইন্ডিয়া সরকার তো ভিসা এক্সটেনশন করছে, তো পাসপোর্টই না থাকলে ভিসা এক্সটেনশন আর হবে কি করে? ফলে 5-6 বছর 7 বছর থাকার পর হিন্দু, মানে হিন্দু হলে আর কিছু সমস্যা নেই, ব্যাপারটা বোঝাচ্ছেন না আমি বলছি, তাদের পাকিস্তানে ফিরে যেতে হয়েছে। এবং তারা যখন পাকিস্তান থেকে এসেছে, তখন পাকিস্তান সরকারের বিরুদ্ধে ওদের নিয়ে অনেক লেখালেখি হয়েছে যে তাদের উপর অত্যাচার চরমতম। সেই জায়গাতে আবার তাদের মাথা নিচু করে ফিরে যেতে হচ্ছে। ফলে এরা যা বলছে এটা আইন কানুনের কথা বলছে না, এরা ওদের রাজনৈতিক ফায়দার জন্য এইসব কথা তারা বলছে। আর রোহিঙ্গাদের ব্যাপার গোসাই জিজ্ঞেস করছেন না, দেখেন রোহিঙ্গা কারা? রোহিঙ্গা হলো এখন বার্মার বা মায়ানমারের একটা প্রদেশ আছে, তার নাম হচ্ছে আরাকান।
আরাকান একটা প্রদেশ, যেটা আমাদের চিটাগাংয়ের সাথে লাগোয়া, মধ্যে দিয়ে নাফ নদী, একটা ছোট নদী। আমি গিয়েছিলাম ওই যখন রোহিঙ্গাদের ওই ক্যাম্প দেখতে, ছোট্ট একটা নদী, এখন তো হেঁটে পার হওয়া যায়। তো তার ওপারেই হচ্ছে আরাকান। ওই আরাকানটা 1935 সাল পর্যন্ত, এটা একটু জেনে নাও যারা জানো না, 1935 সাল পর্যন্ত বাংলার অংশ ছিল। বাংলা প্রেসিডেন্সির অংশ ছিল 1935 সাল পর্যন্ত। 1935 সালের ভারত শাসন আইনে আরাকানটাকে কেটে বার্মার সাথে যুক্ত করে নেয়। তাতে তারা অনেক প্রতিবাদ করেছিল, কাজ হয়নি। মূলত বাঙালি, ভাষাটাও হচ্ছে আমাদের মতো নয়, চিটাগাংয়ের ভাষাও তোমরা বুঝতে পারি না। ওই চিটাগাং আরাকান একই রকম ভাষা। তারা অধিকাংশ মুসলমান, হিন্দু আছে। আমি ক্যাম্পের সময় গেছিলাম, আমি 40-50 জন হিন্দুর একটা ওই 5টা ওর মধ্যে তারা ছিল। তারা মূলত স্বর্ণকারের কাজ করে, এগুলো বলেছিল। তারাও আছে রোহিঙ্গাদের মধ্যে, বেশিরভাগটা মুসলমান, হিন্দুও আছে। বা সেটা একটা জাতিসত্তা। বাঙালি আমরা যেমন, হিন্দু আছে, মুসলমানও আছে, রোহিঙ্গাও তাই। তো এখন তারা মোট হলো 15 লক্ষ মানুষ। মানে পৃথিবীতে রোহিঙ্গার সংখ্যা হচ্ছে, পৃথিবীতে রোহিঙ্গার সংখ্যা হচ্ছে 15 লাখ। শুভেন্দুরা বলছে 1.5 কোটি আমাদের পশ্চিমবঙ্গে এসে বসে আছে। বুঝতে পারছেন তো? মানে বিষয়টা এইসব জায়গা থেকে বুঝতে হবে। তা 15 লাখের মধ্যে হয়তো 14.5 লাখ রোহিঙ্গা তারা আছে ওই নাফ নদী থেকে শুরু করে উপর দিকে ওই ছোট 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 টিলাপা, সেই জায়গাতে সব ক্যাম্প করেছে। জাতিসংঘ ক্যাম্প করে দিয়েছে। জাতিসংঘ তাদের খাওয়ায় পড়ায়, তাদের কার্ড দিয়ে দিয়েছে, জাতিসংঘের কার্ড, সেখানে আছে। আর কিছু রোহিঙ্গা তারা অন্যান্য এলাকাতেও ঢুকেছে, ওই যে নাগাল্যান্ড, মিজোরাম ওদিকে ঢুকেছে। তারা আবার বাংলাদেশের দিকে আসেনি। আমাদের যেমন কিছু সিলেটের লোক চলে যায় আসামের দিকে, কুমিল্লার লোক চলে যায় আগরতলার দিকে, এদিককার লোক চলে আসে পশ্চিমবঙ্গে। ওর ক্ষেত্রে ওই দিকে যারা চলে গেছে তারা আবার ঢুকেছে নাগাল্যান্ড, মিজোরামে। কারণ তখন তো গণহত্যা চলছে। মানে আর্মি যাকে বলছে তাই গুলি করছে, পালিয়ে চলে গেছে। সেইগুলো আবার ওই দিকটা ঘুরতে ঘুরতে ইন্ডিয়াতে কিছু লোক চলে এসেছে। ইন্ডিয়াতে যারা এসেছে তাদেরও জাতিসংঘ কার্ড দিয়ে দিয়েছে এবং তার খাওয়া দাওয়ার সব ব্যবস্থা করে জাতিসংঘ। তারা মূলত আছে 90%, যা আছে তার 90 আছে জম্মুতে ক্যাম্প করে। আর 10 এই গুজরাট, রাজস্থানের সীমান্ত এলাকায় কয়েকটা ছোট ছোট ক্যাম্প আছে, সেখানে কিছু রোহিঙ্গা আছে। এই হচ্ছে রোহিঙ্গা। এখন কি হয় শুনেন, 71 সালের শরণার্থী হয়ে আসা লোক তো কিছু আছে এখানে। শরণার্থীতে ওই যে বড় বড় ঘর, ক্যাম্প, ওর মধ্যে যে দুর্বিষহ জীবন, বিশেষ করে মেয়েদের বাথরুমে যে সমস্যা, চেঞ্জ করার যে সমস্যা, কাপড় চোপড়, মানে ক্যাম্প কিনার মতো বড় ঘর এরকম করে করে দড়িতে বেঁধে দিয়েছে। ওই মেয়েরা তার মধ্যে শাড়ি এটা ওটা দিয়ে দিয়ে একটু আলাদা আলাদা করে রাখে। তো এইরকম জীবন কিছু লোক ওর মধ্যে থেকে যারা একটু কর্মঠ, তারা দেখছে আমরা ক্যাম্প থেকে বেরিয়ে গিয়েও যদি কাজকর্ম করে খাবো, তাতে এর থেকে একটু ভালো লাগতো। এরকম 2-4 ঘর ছড়িয়ে ছিটিয়ে দেশের এদিক ওদিক চলে গেছে। রোহিঙ্গার সমস্যা হচ্ছে এইটুকু, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে ওই আমাদের ওই কী নাম বলেছিলাম সেদিন, না না ওই যে ক্যানিংয়ের ওখানে রেখেছিল, আমি বলছিলাম না ওই নামটা মুসলমান, এই মুহূর্তে ভুলে গেছি। ও এইদিকে কিছু এসেছিল, তাদের ওখানে 15 কাঠা জমিতে, এটা মিয়া, হ্যাঁ না ওই ইয়ে না, আমাদের কমিটিতে আসল না, ও দিয়েছিল যে এরকম লোকগুলো কি করবে, যে আমার ফাঁকা জমি পড়ে আছে, ওখানে তোরা ঘরটা বেঁধে, মানে ওই বলে ঘরটা বেঁধে। তা ওখানে এসছিল 20-30 ঘর রোহিঙ্গা এসছিল, আমিও গেছিলাম দেখতে। তা তারপরে তারা দেখলো ওই এলাকায় কাজ বাজ ভালো জুটছে না, তারা ওখান থেকে আবার দুইবার করতে করতে তারা পালিয়ে চলে গেছে। হোসেন গাজী, ওর নাম হচ্ছে হোসেন গাজী। হোসেন গাজী জমিটা দিয়েছিল।
ফলে আমার মনে হয় পশ্চিমবঙ্গে একটা পরিবারও আপনি রোহিঙ্গা পাবেন না, আমার ধারণা। ফলে এগুলো সব রাজনৈতিক কথাবার্তা। আর এই যে বলছে অনুপ্রবেশকারী তাড়াবো, আমার কথায় তো বুঝে গেছেন অনুপ্রবেশকারী কারা। অনুপ্রবেশকারী 2014 আগে মুসলমানরা যারা এসেছেন এদেশে আছেন তারা অনুপ্রবেশকারী। আর 2015 সালের 1 জানুয়ারি থেকে যে হিন্দুরা এসেছে, যে মুসলমান এসেছে, বৌদ্ধ এসেছে, তারাও সব অনুপ্রবেশকারী। আমাদের বিজেপি বলছে অনুপ্রবেশকারী তাড়াবো। কয়টা মিয়া তাড়াবে আর কয়টা নোমো তাড়াবে সেটা একটু হিসেব করে দেখবেন। বাংলাদেশি মুসলমান 2-4টা আসে, কাগজ কুড়াই, সে আপনারা জানবেন, কাগজ ফাগজ কুড়ানো কাজ করে, ইটু ভাটাতে একটু কাজ কর্ম করে, এরকম লোক কিছু আছে। আবার হতে পারে একটা স্টেশনে পানের দোকান দিয়েছিল, এসে ভালো চলে, সেভাবে আমি গরিব মানুষ বাংলাদেশে ফিরে গিয়ে কি খাবো, ছেলে মেয়ে কি খাবো, থেকেও যেতে চাই, এরকম 2-4 ঘর, সেটা খুব মানে সেসব হিসেবের মধ্যে আমার কোনো মানে নেই। ফলে আসলে বিপদটা হবে কিন্তু আমাদের যা হয়েছে আসামে, আসামে যা হয়েছে তাই এখানে হবে। বাংলাদেশের পশ্চিমবঙ্গের মুসলমানরা মূলত পশ্চিমবঙ্গের মুসলমান, হয়তো অল্প সংখ্যক 2-4 ঘর থাকলেও থাকতে পারে, যেই কড়াকড়ি হয় তারা চলে যায়। চলে যেতে কেউ ধরা পড়ে, কিছু কিছু দেখেছেন। তো তাদের এখানে নাগরিকত্ব নিয়ে মাথা ব্যথা নেই, তারা কাজকর্ম করতে এলে চাপাচাপি করলে, অসুবিধা দেখলে চলে যায়। ফলে সমস্যা কিন্তু ওই ভক্তি মরণ সানাইদারের হবে না। এই এরাও যা বলছে তাতে কিন্তু আলটিমেটলি আসামের মতোই অবস্থা হবে, আসামের থেকে বেশি খারাপ হবে। তো এইটা একটু আপনাকে মাথায় রাখতে হবে। রোহিঙ্গা হলো এসআইআর তো বলেছি, কারণ 1900 খানিকটা বললাম। 14 ধারা হচ্ছে 14 ধারা, ওটা 2003-এ বিজেপি তৈরি করে। সেইটা হচ্ছে, এটা নতুন করেছিল, এটা আগে ছিল না। তাতে বলেছে বাধ্যতামূলকভাবে ভারতবর্ষে এনআরসি করতে হবে। এনআরসি মানে ন্যাশনাল রেজিস্ট্রেশন, ন্যাশনাল রেজিস্টার অফ ইন্ডিয়ান সিটিজেন্স। ওই আইটা সিপিএম দিলাম, আইটা বলে না সিপিআইএম না বলে সিপিএম বলে, এনআরসিও তাই, আসলে এনআরআইসি। এনআরসি ওই আইনে বলেছে ভারতে করতে হবে। কি করে করতে হবে বলে দিয়েছে একদম, সবটাই 1, 2, 3, 4 করে বলেছে। তার মূল কথা হলো ভারতবর্ষের একমাত্র নাগরিকত্ব আইনে যারা নাগরিক তাদের নাম এনআরসি তালিকায় উঠবে। এনআরসি তালিকায় নাম ওঠার পর প্রত্যেককে একটা ন্যাশনাল আইডেন্টিটি কার্ড দেবে, একটা জাতীয় পত্র। আর এই 5খানা 7খানা পকেটে করে নিয়ে ঘুরতে হবে না, ওইটাতেই সব হবে। বাংলাদেশে দিয়ে দিয়েছে। তো এইটা হচ্ছে, এবং তার বলেছে 5টা রেজিস্টার থাকবে, সমস্ত ভারতের মানুষের নাম একটা রেজিস্টার থাকবে, এটা দিল্লিতে থাকবে। এই রাজ্যে সব মানুষের এক নাম এটা থাকবে নবান্নে বা মহাগরণে। জেলার সব মানুষের, মানে যারা নাগরিক, মানুষের না নাগরিকের নাম থাকবে জেলার রেজিস্টারে, একটা থাকবে সাব ডিভিশনে। এইগুলো 4টে। আর 5মটা বলেছে লোকাল, সেটা হতে পারে বিডিও বা পঞ্চায়েত। একজন লোক মরবে, তার নামটা কাটা যাবে। 2টো শিশু জন্মাবে, তার নামটা যুক্ত হবে। এই হচ্ছে 14 দ্বারা এনআরআইসি বা এনআরসি। তো এইটা কম্পালসারি কথাটা লিখেছে, বাধ্যতামূলকভাবে করতে হবে এটা বলেছে। এবং তার পদ্ধতি বলেছে, জনগণনার সময় সেখান থেকে প্রথমে এনপিআর হবে, এনপিআর ছাড়াই বাছাই করে এনআরসি হবে, এই পদ্ধতি বলেছে। এখন আমরা আছি এই অবস্থার মধ্যে। এইবারে কার কি সমস্যা সেটা তাকে বুঝতে হবে। আর
এদিক ওদিক অনেক কিছু হবে, কিন্তু ওই যাদের কথা বললাম সত্যি বিপদে আছেন, তাদের কিন্তু একটাই পথ, এই আইন পরিবর্তন করা। কি করতে হবে আইন পরিবর্তন করে? যে ভারতে যারা স্থায়ীভাবে বসবাস করে তাদের প্রত্যেককে নাগরিক ঘোষণা করে একটা আইন তৈরি করতে হবে, নতুন আইন। আমরা যখন এই কথা বলছি তখন আমাকে নমদের মধ্যে অনেকে জিজ্ঞেস করছে, তাহলে কিছু নিয়ম বেড়ে যাবে নাকি, তাতে কি হবে? বলতে ঠিক আছে, তাহলে ওই যাতে মিয়া পাবে তার জন্য তোরা 4 লোক মর আর কি করবে। মানে কি মানসিকতা, সে ইন্ডিয়ান নয়, মানে পায় না, আপনি শুধু জায়গা পায় না, তার এখানে জায়গা পাবে কিনা ঠিক নেই, নিয়ে গিয়ে কি হবে তাই নিয়ে থেকে মাথা ব্যথা। এবং এইটা শুধুমাত্র আমাদের করে, এবং এই যত আছে মতুয়া এবং আমাদের জিজ্ঞেস করবেন, বলবে সুপ্রীতি বাবু সব ভালো, মহিলা গণিত কোনো কেচ্ছা নেই, কোনো জায়গা থেকে 4 পয়সা সংগঠন করতে গিয়ে চুরি করেছে তার কেচ্ছা নেই, কিচ্ছু নেই, একটাই দোষ, সে মিয়াকে বিরুদ্ধে কিছু বলে না। মানে একদম এটা আপনি কান পাবেন, এবং সেটা শুধু আমজনতা না, মানে আমাদের মধ্যে অনেক নেতা আছে তাদেরও এই একই রোগ। আরে এই দেশে হিন্দু মুসলমান সবাই বসবাস, আমরা এই দেশের নাগরিক, কেন কারোর প্রতি আমার আলাদা করে বিদ্বেষ রাখতে যাবে? আর যারা মতুয়া তাদের তো হওয়ারই কথা নয়, হওয়ারই কথা নয়। হরি গুরুচাঁদ কি বলেছে? হিন্দু মুসলমান বলেছে না মানবতার কথা বলেছে? বলো মতুয়াদের মধ্যে এটা থাকবে, কিন্তু তারাই বেশি করে এই সমস্ত বিষয়গুলো নিয়ে ভাবছে, এবং এই কারণেই বিজেপি করে এই যত যুক্তি, বুঝলেন তো, কিছু মানবে না, ওই শুধু বিয়া তাড়াবো, একটা মুসলমানকে তাড়াতে পারবে না, আমি বলে দিচ্ছি আপনাকে, পশ্চিমবঙ্গের একটা মুসলমানকে তাড়াতে পারবে না। এবং সেটা শুভেন্দু বারবার বলছে যে ইন্ডিয়ান মুসলমানদের সাথে আমাদের কোনো বিরোধ নেই। আর আমরা বলি বটে, মেয়েরা আমাকে তাড়িয়ে দিয়েছে, সত্যি সত্যি তাড়াইতেছে বটে। আমি তো মাঝে মাঝে বলি, যারা বলে তাদের বলে জামা খোল না, কয়টা পিঠে কোপের দাগ আছে একটু দেখা। আমরা এসেছি, আমাদের মনে হয়েছে এখন খুব অসুবিধা না হলেও আগামী দিনে কি হবে তার তো ঠিক নেই। আর ভারত সরকার যখন জায়গা দিচ্ছে আস্তে আস্তে, এখানকার বড় ইকোনমি আসলে সুযোগ সুবিধে, এই যে গৌতম কোটাই এই বাড়ি করেছে, ও দেশে থাকলে কত কিনা আমার গাঁও আছে, আমার ছেলেরা 3-4টে বাড়ি করে বলেছে। আমার দাদাও কিন্তু গ্রাজুয়েট, ওখানে হাই স্কুলে মাস্টারি করতে হবে। ওই বাপ ঠাকুরদার যে ঘর ছিল, আগে ছিল উলু ঘরের চাল, সেই জায়গায় এখন টিন দিয়ে দিয়েছে। আমরা এই জায়গায় এসে কিন্তু তার থেকে অনেক ভালো আছি। আবার আমি যখন ভালো আছি, এটা দেখে পাশের বাড়ি যারা মনে করে আমার ছেলেটাকে পাঠাই, ভালো থাকবে। আর এমনি তো মাইনরিটি মেজরিটি যারা সংখ্যালঘিষ্ঠ তারা একটু সমস্যার মধ্যে থাকে, এ সব জায়গায় থাকে। এখানে শিডিউল কাস্টরা একটা সমস্যার মধ্যে থাকে, থাকে না? অফিসার মধ্যে যারা চাকরি করে তারা বুঝতে পারে, খারাপ জায়গায় পোস্টিং দেবে, খারাপ টেবিলে যেখানে কাজের চাপ বেশি সেখানে দেয়, এটা এখানে নেই, কারণ অফিস আদালতে ওরা বেশি। ফলে এটা তো সব জায়গায় 4 ভাই, আপনার পাশের বাড়ি যদি 4 ভাই দেয়, আর আপনি যদি একা হন গৌতম বাবু, ওই 4 ভাই আপনার আয় একটু ঠালবে, কারণ তার 4 ভাই। এই তো আছে, কিন্তু দেশ ত্যাগ করার মতো আপনি দেখবেন এই যে এখানে আসা সুন্দর সুন্দর বন্ধ হয়ে গেল, তো দেখবেন বাংলাদেশের আদর আসলেও দেখবেন কমে যাবে। আসলে সুযোগটা ছিল বলে এসেছে, বলে এরকম নয় যে আমাকে একেবারে মুসলমানরা, আবার আমরা আমাদের মুসলমানদের দেখতে পারে না, এটা মানলাম। আর ইন্ডিয়াতে বলেন তো আমরা মুসলমানদের কয়জন দেখতে পাই? আমরা বেশি মুসলমান বিদ্বেষী, ওরা বরং বরং কম। যাই হোক, 20টা কাগজের কথা জিজ্ঞেস করছিলেন। 20টা কাগজ
মোবাইলে দেখে নেন না। এই না, কুমড়ো এলাও, ব্যাগের মধ্যে কি আছে? ওটা ওই ইটা আছে, ওটা তো দেখবেন। তো আমাদের এখন করণীয় হলো, দেখেন ওই আমি যদি মনে করি আমারটা তো মিটে গেছে, মনে করি না তাই করবো, বেশিরভাগ ক্ষেত্রে তাই করবো। আমি যখন হিসেব কিতাব করে দেখবো আমারটা ঠিক আছে, প্রকৃতিবাবু যা বললেন তাতে তো আমি ধরা পড়ছি না। এবার ওই কাগজটা নিয়ে একটা বাক্সে রেখে দুটো তালা দেবো, যে আমারটা সুরক্ষিত থাকবে, দিয়ে আমি আমাদের মাথা গুঁজে পড়ে থাকবো যে আমার আর অসুবিধা কিছু নেই। আর ওটাই কি হয়ে গেল, ও বাবার দরকার নেই, এইটা করলে হবে না। আপনি যদি মনে করেন এই যে লোকগুলোর নেই, মানে ধরে নিয়ে না এখন থেকে 25, তো মোটামুটি 2005-10 সাল থেকে যারা এসেছে তাদের বেশিরভাগই খুব বিপদের মধ্যে আছে। এদের সমস্যাটা মেটাতে গেলে লড়াই করতে হবে। আমি আমি যখন বুঝেছি, আর আমরা তো একটা আন্দোলন করেছিলাম, আপনারা কেউ আছেন সেটা অনশন করেছিলেন এর মধ্যে? না, নেই। কে? না না, অনশন যে 20 জন করেছিলেন আপনারা তো ছিলেন। হ্যাঁ, আর আমাদের লোকজনও সাথ দিয়েছিল। সপ্তাহে শেষে ওই 7 দিনের অনশন 2 দিন বিকেলবেলায় গিয়ে একটু দেখা করে এসেছেন কিছু মানুষ, তারা ছিলেন, আমি তার মধ্যে ছিলাম। তা আমি শুধু অনশন করেছিলাম তাই না, গোটা অনশনটা পরিচালনা করেছিলাম, ব্যবস্থা করেছিলাম। নেতারা যাতে এখানে আসে, কিছু একটা হয়, দেখা করে প্রধানমন্ত্রী স্থানে যায়, গোটা ব্যাপারটা আমি একা করেছিলাম। ওই 2010 সালে যেটা হয়েছিল, অতগুলো নেতা এসেছিল, আমি একা সব নেতাদেরকে বুঝিয়েছিলাম, বুঝিয়ে ওখানে এনেছিলাম। আর এ পর্যন্ত আমি কথা বলে সিপিএম, আপনারা জানেন, গতবার প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স করেছিল, ওই আমাদের এই দাবিতে একমত সিপিএম, কংগ্রেস, ওয়েস্ট বেঙ্গলের সবাই। কংগ্রেসের প্রেসিডেন্টের সাথে দেখা করেছি গত বছর। আর এই 1 তারিখে রাহুল গান্ধীর সাথে দেখা করেছি। এই আমি আস্তে আস্তে ছবিটা পাঠাবো, এটা আছে দিয়ে দিয়েছি ঢুকেই। পড়া হয়নি। আমি একা যা করা যায়, যেহেতু আপনাদের পাওয়া যাবে না আমি জানি, ওই সেই চেষ্টাটা আমি করছি। আমাকে একটু চেনে, আমার নামটা একটু জানে, তাই দেখা করে মনে করে যে তার পিছনে কিছু লোক হয়তো আছে, তাই একটু ধাক্কা দেয়। এটাকে জিজ্ঞেস করি কোন বিষয়। আর তারপরে বিষয়টা একটু মাথার ব্যাপারটা, কথা যখন বলি তখন তারা মনে করেন যে লোকটা তো বোঝে, যে জন্য একটু গুরুত্ব দেয়। তাতে আসলে টমা দেওয়া কাজ হয় না, বুঝলেন? তাতে বেশি দূর এগোনো যায় না। ওরা যদি বুঝতো যে সুপ্রীতিবাবু কথা বলতে এসছে, কালকে সুপ্রীতিবাবু ডাক দিলে 10,000 লোক আসবে, 5,000 লোক আসবে, এই ক্ষমতা সুপ্রীতিবাবুর আছে, তাহলে এতদিন এই সমস্যার সমাধান আমি বলছি করে ফেলতাম। আর আপনারা যদি ডাক দিলে 5,000 লোক, আমি 5 লাখ বলছি না, ডাক দিলে 5,000 লোক আসেন, এরকম যদি 10টা-20টা প্রোগ্রাম যদি আমি করতে পারি, আমি বলছি 1-2 বছরের মধ্যে এই আইন পরিবর্তন করে এই সমস্যার সমাধান করা সম্ভব। যদি তারা বোঝে, সুপ্রীতিবাবু মানে কি, সুপ্রীতিবাবু, সমুদ্রবাবু যারা আছে, তারা ডাক দিলে কিছু লোক হাজির হয়, তাদের একটা জনসমর্থন আছে, তাহলে এইটা মীমাংসা হতে 1-2 বছরের বেশি সময় নিয়ে যাও না তুমি। লাগে না, লাগবে না। এখন এর পরেরটুকু গৌতম বাবুদের ব্যাপার। গৌতম বাবুকে আমি মিটিংয়ে ডাকলাম, 3 জন মোগল বাবাকে নিয়ে চলে গেলেন, ওদের কিন্তু হবে না, সেটা আপনি আপনার ফলোআপে বলে দেবেন। আর সব বিষয় এইটা একটু মাথায় রাখবেন যে এই ব্যাপারে 2 বছর মহোৎসবের থেকে এইটাতে গুরুত্ব দাও, তাহলে আমি বলছি 2 বছরের মধ্যে এই আইন পরিবর্তন করে সব মানুষের সমস্যা মিটে যাবে, যারাই এখানে এসে পড়েছেন। এই ছাড়া আর কোনো অন্য পথ নেই। আর ওই যেটা বলছিলেন ওই যে যে যেটা বার করে দিলাম ওইখানেই আছে। এটা যে চাইছে একটু দিয়ে দাও। এখানে 20টি প্রমাণ বলেছে, তার মধ্যে বলেছে রেশন কার্ড, প্যান কার্ড, কোনো লাইসেন্স, মানে ড্রাইভিং লাইসেন্স হতে পারে, বা ব্যবসা বাণিজ্য করার জন্য যদি
কোনো লাইসেন্স আপনি পেয়ে থাকেন কন্ট্রাক্ট তৈরি করার জন্য ইত্যাদি ইত্যাদি, লাইসেন্স, পারমিট, আধার কার্ড, ভারতীয় জন্মের সার্টিফিকেট, জমির দলিল, ভাড়ার চুক্তিপত্র, ব্যাংক, এলআইসি, ইন্স্যুরেন্স কোম্পানির কোনো পলিসি বা বই রিসিপ্ট, বিদ্যুৎ সংযোগ, ওই যে বিল থাকে, কোর্টের কোনো চিঠি, বোর্ড বা স্কুলের সার্টিফিকেট, বিয়ে রেজিস্ট্রেশন, পঞ্চায়েত পৌরসভার কোনো লাইসেন্স, কাগজ ইত্যাদি, এসবের মধ্যে যে কোনো একটা হলেই এটা হবে। এটা যারা একটু আগ্রহী, বেশ কয়েকটা বই আছে, 8-10টা বই আছে। ওই যে ওইটা বলে দেন যে আমরা যে এই একটা পদযাত্রা করলাম কজন প্রসারে এসেছিল আমাদের কি হ্যাঁ, সে তো প্রসারীরা কিছু কিছু তো জানেন, সহযোগিতা করেছিলেন। অনেক প্রসারী যারা আমরা একটা পদযাত্রা করেছিলেন, পদযাত্রা করতে গিয়ে ওই সংস্কৃতি বিষয়ে বলছেন না, ভুল হয়ে গেছেন। ওই আমি একমাত্র দিনে যদি 25 কিলোমিটার 27 কিলোমিটার হেঁটে থাকি, তাহলে ওই পুরোটা আমি হেঁটেছি। এরকম প্রসারীরা আসলে তো মানসিক একটা ব্যাপার থাকে। তারা 1 কিলোমিটার যাচ্ছে, 1 কিলোমিটার ভ্যানে বসছে, আবার নামছে বাজার থেকে, কিন্তু একমাত্র আমি ওই গোটা 300, 350, 400 কিলোমিটার আমরা হেঁটেছিলাম। বলে দিন রাস্তা রুটটা বলে দিন একটু, পুরোটাই হেঁটেছিলাম। কোথা থেকে কোথায়? আমরা এসেছিলাম করিমগঞ্জ থেকে বিভিন্ন দিক দিয়ে আমাদের উদ্বাস্ত অধ্যুষিত এলাকা ঘুরে ঘুরে দুশাইয়ের ওখানেও আমরা একটা কাটিয়েছিলাম। তো এখন এইটাই হচ্ছে পথ। আর আমি এইটুকু বললাম, এরপরেও হয়তো আপনাদের কারোর মনে কিছু প্রশ্ন থাকতে পারে। আসলে এটা বক্তৃতা না করে এই জাতীয় মিটিংগুলো একটু এই প্রশ্ন উত্তর এইভাবে যদি করা যায়, তাহলে অনেক বেশি কার্যকরী হয়।